1957 সালের 1 ফেব্রুয়ারি শিপটন অ্যাবে রিফর্ম থেকে লিল ফ্লিন চিঠি লিখেছিল তার একসময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারোলিন, এই বসন্তে তোমাকে এই চিঠিটা লিখতে বসে কি যে আনন্দ অনুভব করছি বলে বোঝাতে পারবো না। গত বছর যে দুর্দশার মধ্য দিয়ে কেটেছে আমার, আজ এই বসন্তে রৌদ্র করোজ্জ্বল দিনে নিজেকে সম্পূর্ণ অন্য একটা মেয়ে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে হালকা তুষার বৃষ্টি হয়ে গেছে, আবার রোদ উঠেছে। এখন বাইরে উষ্ণতা সামান্য কিছুটা বেড়েছে। আমার কাঁধ থেকে এখন একটা বড় বোঝা নেমে গেছে ক্যারোলিন। নিজেকে এত হালকা মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমি শূন্যে ডানা মেলে দিয়ে উঠছি। ম্যারিয়ানের কথা দিয়েই আগে শুরু করছি। কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে যে অ্যালবি নামে ছেলেটার সঙ্গে ওর প্রেম এখন চূড়ান্ত পর্যায়ে। আর জানো, গত মাসে অ্যালবিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। এমনকি ম্যারিয়ানকে একটা খুব সুন্দর বিয়ের আংটিও গিফট দিয়েছে। প্ল্যাটিনাম ব্যান্ডের উপর বড় একটা সাদা খাঁটি মুক্তোর সাথে লাগানো ছোট্ট একটা হিরে। কি যে সুন্দর দেখতে আংটিটা লিখে বোঝাতে পারবো না। অ্যালবি বলেছে ও নাকি লন্ডনে শুধুমাত্র ম্যারিয়ানের জন্য স্পেশাল অর্ডার দিয়ে আংটিটা তৈরি করিয়ে এনেছে। গত বছরের শেষে নিউ ইয়ার সেলিব্রেশনের সময় ওই আংটিটাই সে ম্যারিয়ানকে গিফট দিয়েছে। আর কিভাবে দিয়েছে জানো? ওর জানুর কাছে নত জানু হয়ে বসে, ঠিক যেমন করে ছবিতে বা মুভিতে প্রেমিকরা প্রেমিকাকে গিফট দেয় সেই রকম। ম্যারিয়ানকে এখন খুব গর্বিত দেখাচ্ছে। দিবারাত্র নিজের বাম হাতের অনামিকায় পড়ে থাকা নতুন আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। আমার সামনে তো হাজারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, আমাকে দেখিয়েও যেন আরো বেশি করে সুখ পায়। ম্যারিয়ান এখন থেকে অ্যালবির এক গ্র্যান্ডমাদারের বাড়িতে গিয়ে থাকবে যতদিন না ওর আর অ্যালবির বিয়েটা না হয়। ম্যারিয়ান ওই বাড়িতে গিয়েই থাকবে। বিশ্বাস করতে পারা যায়, ব্রিকফোর্ডে অ্যালবির এই বিশাল বাড়িটায় গিয়েও থাকবে 2 মাস, আর ওর গোপন সিক্রেটটা পড়ে থাকবে এই রিফর্ম। যদিও তাতে আমার কিছু যায় আসে না, আমার এটা ভেবেই ভালো লাগছে যে আমার ঘাট থেকে শেষমেশও নেমেছে। আমি তাই ওই অ্যালবির কাছে চিরকৃতজ্ঞ থাকব। ম্যারিয়ান এত উৎফুল্ল হয়ে আছে নিজের সম্ভাব্য বিয়ের ব্যাপার নিয়ে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় নিজের বিয়ে নিয়ে বক বক করে আমাকে পাগল করে দেয়। বিয়ে দিয়ে কোন ড্রেসটা পরবে, কোন নাম করা ডিজাইনারের ডিজাইন দেওয়া পোশাক পরবে, কেমন ভাবে সাজবে, বিয়ের পর কোথায় কোথায় হানিমুনে যাবে, এই নিয়ে বক বক করে আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে। তুমি তো জানো আমরা ক্যাথলিক, কিন্তু অ্যালবিদের পদবি ফর্বস, এবং যেহেতু তারা ক্যাথলিক খ্রিস্টান, তাই সেক্ষেত্রে ম্যারিয়ানকে ক্যাথলিক ধর্মে রূপান্তরকরণ না হলেও চলছে। শুনছি ওদের যে প্রিস্ট বিয়ে পড়াবে তিনি এই চার্লস আনসেলেরই ফ্যামিলি ফ্রেন্ড। আমার ভয় এখানে যে তিনি ওদের ফ্যামিলিরই কোনো সদস্য নন তো, তাহলে তো তার ম্যারিয়ানের সিক্রেট অবশ্যই জানতে পারার কথা। কি জানি, দেখা যাক। শুনছি তারা ম্যারিয়ানের বিয়ের জন্য পেপার ওয়ার্ক রেডি করে ফেলেছে এবং ক্যাথলিক হওয়ার সুবাদে ক্লনটার্ফ প্যারিসের যাজকের কাছ থেকে অনুমতিপত্র না হলেও চলবে। এক্ষেত্রে ম্যারিয়ানের সিক্রেটও আশা করি অপ্রকাশিত থেকে যাবে, কারণ হেনরিকে কেউ এখনো দেখেনি। ওকে এখানকার কোনো লোক চেনে না, এখানকার গির্জাতেও তার নাম নথিভুক্ত নেই। ওকে চার্চে নিয়ে গিয়ে অফিসিয়ালি ব্যাপটাইজডও করা হয়, সুতরাং ওকে কেউ চিনবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। শুধু ম্যারিয়ানের বাবা বেঁচে আছে, এটাই সবাই জানে। কিন্তু লক্ষ্য করেছি ম্যারিয়ানের এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সারাদিন একতারা কাগজ আর ম্যাগাজিনের মধ্যে ডুবে থাকে। রোজ রোজ বিভিন্ন রকম সুগন্ধি ফুলের অর্ডার দেয়, বাড়িটাকে সাজায়। এই আগামী সামারে ওর বিয়ের দিন ঠিক হয়েছে। এখন থেকেই তাই প্ল্যান করে কিভাবে বিয়েটা সেলিব্রেট করবে। সারাদিন ফুলের গন্ধে বাড়িটা মমা করে। হেনরি এখন বেশ কিছু কথা বলতে শিখেছে, কিন্তু বেচারা শুধু র বলতে পারে না।
তাই রেস্টুরেন্ট বলতে গিয়ে বলে এস্টুরেন্ট, রোজ বলতে গিয়ে বলে ফেলে নোজ। বেশ মজাদার লাগে শুনতে। আরেকটা নতুন জীবনের স্বাদ পেয়েছি আমি। হেনরি আজকাল আমাকে মা বলে ডাকছে। যেদিন ও প্রথম আমায় মা বলে ডেকেছিল, আমি তো প্রথমটায় হতবাক। কিন্তু ওর মুখে মা ডাক শুনে আমার মনে হয়েছিল যেন আমি ধন্য হয়ে গেলাম। এই ডাক শোনার জন্যই তো আমি কতকাল অপেক্ষা করেছিলাম। হেনরিকে দেখলে তো মনে হয় ওকে ম্যারিয়ান জন্ম দেয়নি, ওকে আমি জন্ম দিয়েছি, আমি ওর মা। আর সেদিন সেই দ্বিধাদ্বন্দ্বের অবসান হল। আজকাল ও আমাকে মা বলেই ডাকে। আর ম্যারিয়ানকে সরাসরি ওর নাম ধরেই ডাকে। তবে যেহেতু র উচ্চারণ করতে পারে না, তাই ডাকে ম্যানিয়ান বলে। প্রথম আমি চেষ্টা করেছিলাম ম্যারিয়ানকে নাম না ধরে ডাকতে। একটা ছোট্ট বাচ্চা ওকে নাম ধরে ডাকবে, এটা হয়তো বরদাস্ত করতে পারবে না, সেটা হয়তো ম্যারিয়ান সহ্য করবে না। যদিও জানি এমন সম্ভাবনা নেই, কারণ ম্যারিয়ান এখন নিজের ভবিষ্যতের স্বপ্ন সুখে বিভোর। সে একটা নতুন বাড়িতে যাবে, স্বামী পাবে, পরিবার পাবে, নতুন করে জীবন শুরু করবে, যেখানে হেনরির ছায়াও থাকবে না। তার স্বামী কোনোদিন জানতে পারবে না তার আসল সিক্রেট। বুঝতে পারছি ও চলে যাবার পর হেনরি আমার কাছেই থেকে যাবে আজীবন। ওকে আমি মায়ের চেয়ে কম ভালোবাসবো, একজন মায়ের চেয়েও বেশি যত্ন আর আদর আমি ওকে দেব। হেনরি এখন আরো একটু বড় হয়েছে। ওর শৈশবের সেই কোঁকড়ানো চুল আর নেই মাথায়, আছে কালো প্লেন চুল। ওর চুল আমি স্টাইল করে কেটে দিই মাঝে মাঝে, যাতে ওকে দেখলে মনে হয় ছোট্ট চেহারার পূর্ণবয়স্ক একজন মানুষ। তার উপর খুদে খুদে দাঁতে হাসলে ওকে আরো মিষ্টি, আরো সুন্দর লাগে। যখন বাড়ির সামনে বাগানময় দৌড়াদৌড়ি করে, তখন ওকে দেখলে মনে হয় যেন একটা রঙিন উড়ন্ত প্রজাপতি। আমি শিওর ও ভবিষ্যতে বড় হয়ে একজন নাম করা অ্যাথলিট হবে। কিন্তু দুঃখের বিষয় একটাই, এখনো আর একদিনও আমার বাবার কাছ থেকে কোনো চিঠি বা এক কানাকড়িও পাইনি। এমনকি চার্লস আঙ্কেলও আর এখানে আসে আমার বা হেনরির খোঁজ নিতে। আমি প্রায় এখনো বাবাকে চিঠি লিখি, খুব ঘন ঘন না লিখলেও মাঝে মাঝে লিখি, কিন্তু প্রত্যেকবারই হতাশ, কারণ বাবার দিক থেকে কোনো রেসপন্স পাই না। আমার জীবনটা কিরকম যেন অনিশ্চয়তার দিকে চলেছে। সেই যে সেদিন এই অপয়া ইউনিফর্মটা এসে ঢুকেছিলাম, চার্লস আঙ্কেলের দয়া বছরের পর বছর বিনা ভাড়ায় থাকছে, সেই একরকম চলছে আমাদের জীবন। আশ্চর্য লাগছে আমার কাছ থেকে বা বাবার কাছ থেকে ভাড়ার কোনো টাকা না পেয়েও কেন চার্লস আঙ্কেল এখন এই কটেজে আমাদের রেখে দিয়েছে। আমার ইচ্ছে আছে ম্যারিয়ান বিয়ে হয়ে চলে যাবার পর আমার চার্লস আঙ্কেলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। রবার্টের সাথে আমার সম্পর্ক জানাজানি হওয়ার পর থেকে চার্লস আঙ্কেল আমার সাথে আর একেবারেই কথা বলেন না, এমনকি দেখাও করতে আসে। বাই চান্স কোনো অনুষ্ঠানে গিয়ে মুখোমুখি পড়ে গেলে এমন ভাবে এড়িয়ে যান যেন আমি জগতের সবচেয়ে নোংরা জীব। তবে বাড়িতে ইদানিং তিনি কিছু মিস্ত্রিকে প্রায়ই পাঠাচ্ছেন। মনে হচ্ছে বাড়িটা একটা রদ বদল করাতে যাচ্ছেন। মনে হচ্ছে নতুন একটা ঘর তুলছেন। রোজ দুপুরে মিস্ত্রিগুলো আসে, আমি ওদের কাজ দেখে বুঝতে পারি নতুন একটা বেডরুম সম্ভবত তৈরি হচ্ছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম। খুব বেশি বড় হবে না ঘরটা, হয়তো সিঙ্গেল একটা বেডরুম তৈরি হচ্ছে, হয়তো ওটাই হবে এবারে নতুন গেস্ট রুম। 2 বছর আগে মিস্টার মাউন্টফোর্ড ম্যারিয়ানকে একটা ট্রানজিস্টর রেডিও গিফট দিয়েছিলেন। তোমায় বলেও ছিলাম আগে চিঠিগুলোতে। ওই রেডিওটা এখন ম্যারিয়ান আমায় মাঝে মাঝে শুনতে দেয়, ভালোই লাগে। কত রকম গান শুনে, এলভিস প্রেসলি, ডিন মার্টিন, প্ল্যাটার্সের কত রকম গান শুনে দিন কেটে যায় আমার। মিস্ত্রিগুলোর ব্যবহারও খারাপ। ওরা যখন এসে কাজ করে তখন হেনরিকে উপরে দোতলার একটা ঘরে আটকে রেখে দেওয়া হয়। আমি যখন অন্য ঘরে বসে রেডিও চালিয়ে গান শুনি, তখন নিচ থেকেই বুঝতে পারি দোতলার ঘরে ও গানের তালে তালে নাচছে। ফ্লোরবোর্ডে ওর ছোট ছোট পায়ের হালকা শব্দ ওঠে।
আমি বেশিক্ষণ ওকে দোতলায় আটকে রাখি, নিজেও মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গ ভাবতে কষ্ট হয় হেনরির মতো বয়সের বাচ্চারা যেখানে ছোটাছুটি দাপাদাপি করে খেলছে, সেখানে হেনরি কারোর সাথে মেলামেশার সুযোগই পায় না। কিন্তু অবাক হয়ে যাই ম্যারিয়ানকে দেখে। সে এখনো একই রকম বেহায়া টাইপের হয়ে গেছে। মিস্ত্রিগুলো অল্প বয়সী ছেলে, তাদের সঙ্গে সারাক্ষণ ইয়ার্কি ফাজলামি, উফ ডিসগাস্টিং। যেখানে কিছুদিন পর ওর বিয়ে হবে, সেখানেও কতগুলো অন্য ছেলের সাথে ফাজলামি আর বেহায়াভাবে চূড়ান্ত পানা করে। ওকে দেখলে যে কি লজ্জা লাগে আমার লিখে বোঝাতে পারবো না। ওকে নিজের বোন ভাবতেও আমার ঘেন্না করে। যদি ওর এই ব্যাপারটা এখন অ্যালবি দেখে, আমি শিওর যে সে খুশি হবে। কিন্তু ম্যারিয়ান বরাবরই বেহায়া স্বভাবের, কোনো কিছুতেই স্থির ভাব নেই। পোশাক পাল্টানোর মতো ছেলে পাল্টানো তার অভ্যাস। তার মতো মেয়ে কোনো একজনের প্রতি স্থির থাকতে পারে না, কোনোদিন পারবে না। বেচারা অ্যালবি জানে না কি জিনিসকে সে ঘরে করে আনছে। এদিকে ইতিমধ্যে আমার জীবনে আরো একটা সুখবর এসেছে। ম্যারিয়ানকে জানাইনি কথাটা, তুমিও কাউকে জানিও না। শুধু ম্যারিয়ানই এনগেজমেন্ট রিং পাইনি, আমিও একটা রিং পেয়েছি। আমারও গোপনে একজনের সাথে এনগেজমেন্ট সারা হয়ে গেছে। তবে আমার রিংটা ম্যারিয়ানের রিংয়ের মতো হাই ফাই কিছু নয়, সিম্পল সোনার একটা রিং। তাতে নেই কোনো ডায়মন্ড, কিন্তু তবু আমার কাছে মূল্য আকাশ ছোঁয়া। নিশ্চয়ই জানতে চাইছো আমাকে এনগেজমেন্ট রিংটা কে দিল? হ্যাঁ, নাম শুনলে অবাক হয়ে যাবে। রবার্ট দিয়েছে আমাকে ওই রিং। হ্যাঁ, সে আমার জীবনে আবার ফিরে এসেছে। ক্যারোলি, সে আবার ফিরে এসেছে। ওর দেওয়া এনগেজমেন্ট রিংটা আমি সযত্নে লুকিয়ে রেখেছি একটা বাক্সের মধ্যে। গত গ্রীষ্মে আমরা দেখা করার সুযোগ পেয়েছিলাম, আর তারপর থেকেই আমার জীবনে সুখের বন্যা এসেছে। একদিন কাছের একটা শহর থেকে দোকান করে ফিরছি, আমার মোটর সাইকেলটা পথে খারাপ হয়ে গেল। ভাবছি কিভাবে বাড়ি ফিরব, তখনই একটা মোটর এসে আমার সামনে দাঁড়ালো। অবাক হয়ে দেখতে গিয়ে দেখি রবার্ট আমার সামনে। সে আমাকে মোটরে তুলে পৌঁছে দিল বাড়ি। ওকে দেখে আমি তো অবাক, আনন্দে আমার হৃদয় তেল হয়ে উঠল। সেই আগের যত অনুভূতি আমাকে যেন পাগল করে তুলে। কিন্তু তবু আমি কোনো কথা বলতে পারছিলাম না। রবার্টই প্রথম কথা বলল। লিলি বলে ডেকেছিল আমায়। ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম গ্রীষ্মের ছুটিতে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরছিল। সে আমায় জানালো তার ওখানে মোটেও ভালো লাগছে না। আমাকে না দেখে সে কিছুতেই এতদিন স্বস্তি পাচ্ছিল না। আমি ওর কথা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম ও কি সত্যি এখনো আমার জন্য ফিল করে। কিন্তু ওর সঙ্গে ক্রমে কথা বলে বুঝলাম ও সত্যি এখনো আমার কথা ভাবে। ওর জন্য ঠিক যেরকম ফিলিংস আমার আছে, ওর মনেও ঠিক একই রকম ফিলিংস আমার জন্য আছে। বাবার সঙ্গে মতবিরোধ হওয়া সত্ত্বেও ও এখনো আমায় ভালোবাসে। এরপর থেকে প্রায় নানা জায়গায় গোপনে আমাদের দেখা সাক্ষাৎ চলতে লাগলো। ম্যারিয়ান যখন অ্যাডমিশনের সময় কাটাতে যেত, তখন আমি ওর সঙ্গে সময় কাটাতাম ছুটিয়ে। সে আমায় প্রমিস করে বলেছে আমাদের 21তম জন্মদিনের পরে আমাকে এনগেজমেন্ট রিং পরিয়ে দেবে, এবং অদূর ভবিষ্যতে আমরাই হব স্বামী স্ত্রী। হেনরিকে নিয়ে আমরা সুখের সংসার গড়ে তুলব। ওহ ক্যারোলি, বুঝতেই পারছো ম্যারিয়ানের মতো আমিও এখন স্বপ্নের জাল বুনছি। একবার যদি আমি রবার্ট হেনরি এক হয়ে যাই, আমাদের সুখের নৌকোটা হাওয়ায় পাল উড়িয়ে ছুটবে সংসার নদীর বুকের উপর দিয়ে। আমার জন্য প্রার্থনা করো ক্যারোলি। আমি চাই না হঠাৎ যে হারিয়ে যাওয়া সুখের স্বাদ আজ পেলাম, তা হঠাৎ করে আমার জীবন থেকে আবার চলে যাবে। সুখের ঠিকানা পেয়েও সুখ হারানো, এমন নিষ্ঠুর খেলা যেন ঈশ্বর আমার সঙ্গে আর না খেলে। আমার জন্য, রবার্টের জন্য, হেনরির জন্য প্রার্থনা করো ক্যারোলি। ভালো থেকো। আজ এই পর্যন্তই। তোমার বন্ধু লিলি।
কমিউনিটি সেন্টারের পার্কিং এরিয়ায় সিলভার অডি গাড়িটাকে এসে দাঁড়াতে দেখে বেশ অবাকই হয়ে গেলেন মিসেস স্টকওয়েল। আরও অবাক হলেন যখন দেখলেন গাড়ির ভেতর বসে রয়েছে তার পরিচিত ভদ্র মহিলাটি, যার কোলে তখন মৃদু মৃদু দোল খেয়ে চলেছে সেই ছোট্ট শরীরটা। বিস্ময়ে মিসেস স্টকওয়েল বলেই উঠলেন, মার্থা, আর ইউ ওকে? আমি তো 2 দিন ধরে তোমার খোঁজই পাচ্ছিলাম না, আবার তোমায় যে ফোন করব তাও ভুলে গিয়েছিলাম। বলতে বলতে অপরাধীর মতো যেন নিজের মনেই হাসলেন মিসেস স্টকওয়েল। তারপরে একান্ত আন্তরিক গলায় বললেন, এসো, ভেতরে এসো। এখন সকাল 8টা বাজে, কিন্তু মায়ের কোলে দোল খেতে খেতে ঘুমিয়েই পড়েছে ছোট্ট রুবি। তার পরনে হালকা সুতির সামার টি শার্ট আর কটন পাজামা। মার্থার নিজের পরনেও হালকা রঙের সামার টি শার্ট আর জিন্স। আজ সকাল থেকে কিরকম গুমোট একটা গরম দিচ্ছে। বিকেলের দিকে একটা ঝড় ঠিক আসবে। গাড়িতে সে একাই বসে। পিটারসন আর গ্যাব্রিয়েল ওদিকে হথন কটেজে কেবলের তারগুলো খুলে নিতে ব্যস্ত। খুলে নিচ্ছে প্রত্যেক ঘরের দেওয়ালে লাগানো ক্যামেরা। রাত্রি জাগরণে তারা এমনিতেই বেশ ক্লান্ত, তাই গ্যাব্রিয়েল চাইছিল ক্যামেরা আর কেবলের তারগুলো পরে খুলে নেওয়া হোক। কিন্তু পিটারসনের মতে সব কাজ গুছিয়ে নিয়ে তবেই বিশ্রাম। মার্থার নিজেরও চোখে ঘুম আছে, অন্তত 4-5 ঘন্টা টানা ঘুমের দরকার আছে তার, কিন্তু সে সময় সে এখনো করে উঠতে পারছে না। ওই ইরি ফার্মে ঠিক কি ঘটেছিল, কি এই সমস্ত ঘটনার রহস্য, তা না জানা পর্যন্ত ওর কিছুতেই স্বস্তি নেই। মিসেস স্টকওয়েল দৌড়ে গিয়ে মার্থার হাত থেকে ঘুমন্ত রবিকে নিতে গেলেন, কিন্তু মার্থা তাকে বাধা দিয়ে বলল, ওকে আপাতত পরে নেবেন, কিন্তু আমার আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে মিসেস স্টকওয়েল। মিসেস স্টকওয়েল একটু অবাক হয়ে মার্থার দিকে তাকাতে মার্থা ফের বলল, আর হ্যাঁ, যা জানতে চাইব এবার কিন্তু আমার সঠিক রিপ্লাই দরকার। আগের মতো রিপ্লাই আমি যেন না শুনি। বলতে বলতে মিসেস স্টকওয়েলের বৈঠকখানায় এসে প্রবেশ করল মার্থা। তাকে অবাক হয়ে লক্ষ্য করতে করতে লঘু চরণে অনুসরণ করে মিসেস স্টকওয়েলও এসে বৈঠকখানায় প্রবেশ করলেন। মার্থার কঠিন কণ্ঠস্বরে মিসেস স্টকওয়েল কিছুক্ষণের জন্য কিরকম যেন বিস্ময় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন ধাঁধায় পড়ে গেছেন মনে হলো। মার্থার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এরকম একটা প্রতিক্রিয়া পাবেন ভাবতে পারেননি। মার্থা রুবিকে তার কোলে দিতে চাইল না দেখে বেশ আহতই হলেন মনে মনে। আমি কি এমন করেছি বা বলেছি মার্থা? মিনমিনে কণ্ঠস্বর মিসেস স্টকওয়েলের। মার্থার কাছ থেকে অপ্রত্যাশিত এই ব্যবহার পেয়ে তিনি মনে মনে বেশ আপসেট হয়ে পড়েছেন বলে মনে হলো। কোনো রকম ভূমিকায় না গিয়ে মার্থা এবার সরাসরি প্রশ্নটা ছুঁল, ওই ইরি ফার্ম সম্বন্ধে আপনি কি জানেন? ঠিক সত্যি কথাটা বলবেন, কোনো লোকাল ফকটেলস আমাকে শোনাবেন না। এর আগে আপনি ওই শিপটন অ্যাবে মনাস্টারি সন্ন্যাসীদের অবান্তর কাহিনী শুনিয়ে আমাকে বিভ্রান্ত করেছিলেন, কিন্তু এখন আপনাকে বলতে হবে আপনি ওই হথন কটেজের ব্যাপারে কি এমন তথ্য জানেন যা আপনি আমায় বলতে দ্বিধাবোধ করছেন। মিসেস স্টকওয়েল ধপ করে বসে পড়লেন একটা সোফায়। তাকে এবার সত্যি হতবিহ্বল কিংকর্তব্য বিমূঢ় দেখাতে লাগলো। আবিষ্টের মতো কেটে কেটে বললেন, এই কারণেই কি কদিন ধরে তুমি মিসিং ছিলে? এই কারণেই কি ওই ভদ্রলোক দুজন তোমার কটেজে এসেছেন? কিছু ঘটেছে কি বলো? মাথা নাড়ল মার্থা। মিসেস স্টকওয়েলের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, হ্যাঁ মিসেস স্টকওয়েল, ওখানে কিছু একটা হয়েছিল। বৃদ্ধা মিসেস স্টকওয়েলকে মনে হলো যেন হৃদয়ে একটা অদৃশ্য আঘাত খেলেন।
তার মুখ মুহূর্তে পাংশুবর্ণ ধারণ করল। জড়ানো গলায় মিসেস স্টকওয়েল বললেন, সত্যি? মার্থা এবার বলল, মিসেস স্টকওয়েল, আপনি আমাকে বলুন ওই কটেজে ঠিক কি ঘটেছিল। আমি এই গ্রামে নতুন, কেউই ওই বাড়ির ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। শুধু লক্ষ্য করতাম ওই বাড়ির ধারে কাছে কেউ আসতে চায় না, কিন্তু এইটুকু লক্ষ্য করা ছাড়া ওই বাড়ির ব্যাপারে আমি কিছুই জানি না। আমি জানতামও না কে কতটা আমাকে সত্যি বলল, কতটা বানিয়ে বলল, কিন্তু এখন আমি সত্যিটা জানতে চাই। আপনি যদি মনে করেন যে সত্যিটা শুনলে আমি ভয় পাব বা শকড হব, তাহলে ভুল করবেন। আমি ইতিমধ্যে ওই বাড়িতে প্রায় মরতে মরতে বেঁচে উঠেছি, কোনো রকমে প্রাণে বাঁচতে পেরেছি। মিসেস স্টকওয়েল এবার খানিকক্ষণ হাঁ করে অবাক বিস্ময় মার্থার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর একসময় মুখ নামিয়ে নিলেন। আনমনাভাবে মেঝেতে ডান পায়ের বুড়ো আঙুলটা ঘষতে লাগলেন, যেন অন্যমনস্কভাবে কিছু ভাবছেন। মার্থা জানে এই সময়ের সামনে আর কোনো কথা বলা উচিত নয়, তাতে হয়তো তিনি মুখে কুলু পেটেই বসে থাকবেন। তাই মার্থাও চুপচাপ অপেক্ষা করতে লাগল। একসময় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিসেস স্টকওয়েলের বুক চিরে। রুবির দিকে একবার চেয়ে তারপর মার্থার দিকে তাকিয়ে বললেন, ওকে সোফায় শুইয়ে দাও, রিল্যাক্সড হয়ে বসো তুমি, আমি 2 কাপ কফি করে আনছি। মার্থা কিছু না বলে নীরবে অন্যদিকে মুখ ফেরালো। তবে মিসেস স্টকওয়েলের নির্দেশ মতো রুবিকে সোফার ওপর শুইয়ে দিল। 2 মিনিটের ভেতরেই মিসেস স্টকওয়েল 2 কাপ কফি তৈরি করে আনলেন। কফির একটা মগ মার্থার দিকে এগিয়ে দিলেন। মগটা হাতে নিয়ে মার্থা তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টি মেলে মহিলার দিকে চেয়ে রইল। কফির মগে একটা ছোট্ট চুমুক দিয়ে লম্বা করে একটা শ্বাস নিয়ে মিসেস স্টকওয়েল বলতে লাগলেন, আমি জানি আমি হয়তো তোমার কাছে কখনোই সম্পূর্ণ অনেস্ট ছিলাম না, কিন্তু আমি তখন ভেবেছিলাম তোমাকে সবকিছু খুলে না বললেই হয়তো তোমার পক্ষে ভালো হবে। তাই তখন কিছু না বলে চুপ থাকাটাকেই শ্রেয় মনে করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুলই করেছিলাম। মিসেস স্টকওয়েলের দিকে তির্যক দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় মার্থা বলল, হয়তো সত্যিই আপনি ভুল করেছিলেন। কথাটা বলার সময় কঠোর দেখাতে লাগলো মার্থার মুখের ভাব। বিয়ের সময় থেকে সে এইরকম অনেক মিথ্যে সহ্য করে আসছে। যাদের সে একান্ত বন্ধু মনে করেছে তারাই তাকে শেষমেশ ঠকিয়েছে। তাই মিসেস স্টকওয়েলের এই স্বীকারোক্তিতেও সে ভেতরে ভেতরে হতাশায় রাগে গুমড়ে উঠল। মনে মনে গর্জে উঠল মার্থা, দুনিয়ার সবাই শুধু তাকে ঠকাতে চায়। মিসেস স্টকওয়েল ফের বলে উঠলেন, ওই কটেজ নিয়ে এই গ্রামে অনেকে অনেক রকম কথা বলে, তাই আমি এর প্রকৃত ইতিহাসটা কি তার সঠিক জানি না। মনাস্টারির কিংবদন্তিটা পুরোপুরি মিথ্যে নাও হতে পারে। অবশ্য আমি সঠিক কিছু জানি না, কারণ এই গ্রামের কিছু লোক মনাস্টারির ব্যাপারটাকে সত্যি বলে মনে করে, আর এও মনে করে মনাস্টারির সাথে ওই কটেজের একটা রিলেশন আছে কোথাও। তবু বলছি আবার, ওই কটেজ নিয়ে অনেক রকম মুখরোচক কাহিনী এখানকার লোকের মুখে মুখে ফেরে। কোনটা প্রকৃত সঠিক ঘটনা তা আমি জানি না, তবে এত সব কাহিনীর মধ্যে আমি যেটা সঠিক মনে করি তা হলো অনেক অনেক বছর আগে ওই কটেজে একটা ফ্যামিলি বাস করত। এক দম্পতি আর তাদের 2 সন্তান। পরিবারে যে ছিল কর্তা, মানে ওই বাচ্চাগুলোর বাবা, সে ছিল একজন পাক্কা জুয়ারি। জুয়ায় একের পর এক বাজি হারতে হারতে শেষমেশ সে একেবারে কপরদকহীন হয়ে পড়ল। পরিবারটা প্রায় নিঃস্ব হয়ে গেল।
তারপর চার্লস মাউন্টফোর্ড নামে একজন ভদ্রলোক নামমাত্র কিছু অর্থের বিনিময়ে বাড়িটা কিনে ফেললেন। সেই চার্লস মাউন্টফোর্ড ছিলেন আজকের এই রব মাউন্টফোর্ডের গ্র্যান্ডফাদার। যাই হোক, সেই সামান্য দাম পেয়েই ওই কৃষক পরিবারটি যেন বর্তে গিয়েছিল, কারণ সেই অর্থ দিয়েই তারা পাওনাদারদের সমস্ত ঋণ মেটাতে পেরেছিল। যদিও যে দাম তারা পেয়েছিল তাতে ওরা সন্তুষ্ট ছিল না মোটেও। মার্থা অনুভব করলো তার ভেতরে আগ্রহ আর উত্তেজনার পারদ ধীরে ধীরে বাড়ছে। তার মনে পড়ল ম্যানিয়ান আর হেনরির কথা। হেনরি কি ওই কৃষক পরিবারের বাচ্চাদের মধ্যে কোনো একজনের নাম ছিল? ওরা কি ওকে মেরে ফেলেছিল কারণ তাদের আর্থিক টানাপোড়েন চলছিল বলে? এবার তাই আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে বসলো মার্থা, আচ্ছা, ওই কৃষক পরিবারের বাচ্চা দুটোর কি নাম ছিল? মার্থার এই প্রশ্নে একটু বিরতি নিলেন মিসেস স্টকওয়েল। তারপর বললেন, অনেক কাল আগের কথা, ওদের কি নাম ছিল আমি জানি না, আমি সরি। আমি এই গ্রামের লোকের মুখে যতটুকু যা শুনেছি ততটুকুই বলছি। এখন মিথ্যে বলে বা কথা চেপে রেখে আমার কোনো লাভ নেই। এমনকি আমার ছেলেও আমাকে এই ঘটনার কথাই বলেছিল একদিন। বিস্ময়ে চোখ গোল গোল হয়ে উঠল মার্থার। এই ভদ্রমহিলার ছেলেও তার মানে ওই বাড়িটার সঙ্গে কিছু কিছু সংস্রব রেখে চলে। ওদিকে কফিতে চুমুক দিয়ে মিসেস স্টকওয়েল ফের বলতে শুরু করলেন, এরপর চার্লস মাউন্টফোর্ড বাড়িটা কেনার পর বেশ কিছুকাল ওটা পরিত্যক্ত হয়েই পড়ে রইল। কেউ তেমন ভালোভাবে দেখাশোনা না করার জন্য একেবারে আশপাশে জঙ্গল গজিয়ে উঠল। ধুলোয় নোংরা হয়ে পড়ে রইল বাড়িটা। তারপর হঠাৎ একদিন দুটো যুবতী মেয়ে কোথা থেকে ওই বাড়িতে বাস করতে এলো। বেশ 3-4 বছর রইল তারা ওখানে। তারপর একদিন হঠাৎ যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। দুজনের আর কাউকেই দেখতে পাওয়া গেল না। তাদের আর কেউ কোনোদিন দেখতে পায়নি। এসবই আমার শোনা কথা। ওই মেয়ে দুটো গায়েব হয়ে যাবার পর থেকেই বাড়িটা বরাবরের জন্য পরিত্যক্ত হয়ে পড়েছিল বছরের পর বছর। তারপর এই সেদিন রব মাউন্টফোর্ড ওই ধ্বংসপ্রাপ্ত বাড়িটা কিনে নতুন করে তৈরি করে রং টং করে কাগজে ওয়েবসাইটে ভাড়ার জন্য বিজ্ঞাপন দিল। তারপরেই এই তুমি এলে। এই পর্যন্ত বলে অনেকক্ষণ চুপ করে রইলেন মিসেস স্টকওয়েল। ক্লান্তভাবে কফির মগে চুমুক দিতে লাগলেন অল্প অল্প করে। মার্থা আগ্রহ ভরে শুনছিল ওর কথা। মহিলাকে চুপ করে যেতে দেখে বলল, ব্যাস এইটুকুই? তার মনে হলো এই মহিলা নিশ্চয়ই আরো কিছু লুকোচ্ছেন তার কাছ থেকে। এরকম মনে হতেই হঠাৎ প্রচণ্ড রেগে উঠল মার্থা। প্রায় চিৎকার করে বলল, এটাই কি সিক্রেট ওই বাড়ির? শুধু এই সিক্রেটটুকুই কি লুকিয়ে রাখা হচ্ছিল আমার কাছ থেকে? ডিসকাস্টিং! মিসেস স্টকওয়েল কিন্তু এতটুকু ধৈর্য হারালেন না। তিনি অবিচলিত গলায় বললেন, দেখো মার্থা, আমি জন্মলগ্ন থেকে এই গ্রামে বাস করিনি। আমি 80-র দশকে এই গ্রামে বিয়ে হয়ে এসেছিলাম। এই গ্রামে এসে থেকে আমি দেখছি ওই কটেজটাকে এই গ্রামের সবাই এড়িয়ে চলে। লোকের মুখে মুখে নানা রটনা, নানা কিংবদন্তি, কানাঘুষো ফুসফাস আর গুজবের যেন শেষ নেই। বাচ্চাদেরও দেখতাম তাদের বাড়ি থেকে তাদের মা বাবারা সাবধান করে দিচ্ছে, খবরদার ওই ইরি ফার্মের কাছে একদম যেও না, ভূতে ধরবে। এরকম কত কথা যে শুনেছি তার ঠিক নেই। বিশেষ করে রাতে ওই কটেজে ত্রিসীমানা দিয়েও কেউ যাতায়াত করে না, এখনো করে না। লোকে বলে রাতে যারাই ওখান দিয়ে ওই বাড়ির সামনের পথ দিয়ে যাওয়া আসা করেছে তাদেরই নাকি ওই পরিত্যক্ত ইরি ফার্মের ভেতর ছায়ার নড়াচড়া চোখে পড়েছে। তালাবন্ধ বাড়ি যেখানে কেউ থাকে না,
সেখানে ভেতরে কে চলাফেরা করছে। গ্রামের লোক ভয় পেয়ে গেল। শুধু তাই নয়, কখনো সখনো শোনা যেত বাচ্চার গলায় কান্নাকাটি, মরণ আর্তনাদ, সেই সঙ্গে দেওয়াল আঁচড়ানোর শব্দ, যেন কাউকে কোনো ঘরের দেওয়ালের ভেতর কেউ আটকে রেখে গুম করে মারছে। এইরকম নানা রটনা আমি শুনে আসছি এত বছর ধরে। এরপরেও এর সাথে যোগ হলো মনাস্টারির সন্ন্যাসীদের নৃশংস কার্যকলাপ নিয়ে রটনা। লোকে বলতে লাগলো ওই দুর্বৃত্ত সন্ন্যাসীদের প্রতিহিংসাপরায়ণ প্রেত এখনো নাকি ওই কটেজে আছে, যারা সুযোগ পেলেই গ্রামের বাচ্চাদের জ্যান্ত ধরে তাদের অস্থিমজ্জা চিবিয়ে খায়। এইভাবে রটনার পর রটনা, কিংবদন্তির পর কিংবদন্তি ডানা মেলেছে মার্থা। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি নিজেও জানি না। বলা শেষ করে হাঁপাতে লাগলেন রীতিমতো মিসেস স্টকওয়েল। তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। তার চোখ মুখও খানিকটা লাল হয়ে উঠেছিল। ঘটনাগুলো শুনতে শুনতে কফির মগে অন্যমনস্কভাবে চুমুক দিল মার্থা। সোফায় হেলান দিয়ে বসে মিসেস স্টকওয়েল বলতে লাগলেন, আমি কখনো এসব গ্রাম্য গল্পে বিশ্বাস করিনি মার্থা। এমনকি আমার স্বামী ডানকানও এসব গালগল্প কখনো বিশ্বাস করেনি। এরপর যখন রায়ান জন্মালো তখন ডানকান কিছুকাল ওই কটেজে গিয়ে কাজ করেছিল। চার্লি মাউন্টফোর্ড ওকে ওই কটেজে একটা কাজের বন্দোবস্ত করে দিয়েছিলেন। মার্থা জিজ্ঞেস করল, চার্লি মাউন্টফোর্ড কে? মিসেস স্টকওয়েল বললেন, রব মাউন্টফোর্ডের বাবা। কৌতূহলী মার্থা এবার প্রশ্ন করল, আপনার হাজব্যান্ড ডানকানকে ওখানে কি ধরনের কাজ দেওয়া হয়েছিল? মিসেস স্টকওয়েল বললেন, সেই 80-র দশকের শেষের দিক। আমাদের রায়ান সবে জন্মেছে। এদিকে সংসারে তখন আমাদের অভাব অনটন চলছে। সেই সময় বাইরে থেকে এই গ্রামে একদল ভবঘুরে এসে তাঁবু খাটিয়েছিল। ওই শিপটন অ্যাবের মনাস্টারির মাঠে তাঁবু খাটিয়েছিল তারা। ওরা গ্রামে একটা থাকার জায়গা খুঁজছিল। তখন ওই ইরি ফার্মটাকে পরিত্যক্ত অবস্থায় দেখে ওদের থাকবার খুব ইচ্ছে জেগেছিল, যা চার্লি মাউন্টফোর্ড চান না। তখন তিনি ঠিক করলেন বাড়িটায় একটা কেয়ারটেকার নিযুক্ত করবেন। তখন ডানকানকে ভার দিয়েছিলেন বাড়িটায় 24 ঘন্টা থেকে বাড়িটার তদারক করতে, পাহারা দিতে। কিন্তু তারপর কি? মার্থার কৌতূহল উত্তরোত্তর বাড়ছিল। মিসেস স্টকওয়েল বললেন, ডানকান কেন জানি না কিছুতেই ও বাড়িতে আর থাকতে পারছিল না। ওকে বরাবরই খুব চিন্তিত আর ভয়ার্ত দেখাতো। তারপর একদিন রাতে, এই পর্যন্ত বলে মিসেস স্টকওয়েল থেমে যেতেই অধৈর্য মার্থা এবার প্রায় চিৎকার করে উঠে বলল, তারপর একদিন রাতে কি হলো? মিসেস স্টকওয়েল বললেন, একদিন রাতে আমার ঘরের দরজায় জোর ঠক ঠক শব্দ হতে দরজা খুলে দেখি বাইরে দাঁড়িয়ে ডানকান। বিস্রস্ত বেশবাস, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। ওকে দেখে মনে হলো যেন কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে পালিয়ে এসেছে। ঘরে ঢুকেই ও দরজায় খিল দিয়ে দিল। তারপর আমার সাথে কোনো কথা না বলে চুপচাপ গিয়ে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু সেই রাত থেকেই লক্ষ্য করলাম ডানকান কেমন যেন গম্ভীর আর চুপচাপ হয়ে গেল। 10টা কথা জিজ্ঞেস করলে একটা সাড়া পাওয়া যেত, তা খুব সংক্ষেপে। সব সময় গম্ভীর হয়ে কি যেন ভাবত। আর ওই রাত থেকেই দেখলাম ও ওই কটেজে যাওয়া বন্ধ করে দিল। মার্থা জিজ্ঞেস করল, ডানকান ওই কটেজে কি দেখেছিল তা আপনাকে কোনোদিন জানায়নি? ধীরে ধীরে মাথা নাড়লেন মিসেস স্টকওয়েল। তাকে কেমন যেন গম্ভীর ভাবালুর মতো দেখাচ্ছে। বললেন, ওর মুখের কথা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।
কিছু না জিজ্ঞেস করলে সারাদিনে একটা কথাও বলতো কিনা সন্দেহ। সব সময় ঘরে চুপচাপ বসে থাকতো। আর আর ওই কটেজের নাম শুনলেই এমনভাবে চমকে উঠে ঠকঠক করে কেঁপে উঠত। ওর মুখ চোখ সেই সময় এত ভয়ার্থ দেখাতো যে ওর চোখ মুখের অবস্থা দেখে আমিও ভয় পেয়ে যেতাম। জানতাম না তখনও যে ওখানে কি দেখেছিল সেই রাতে। এই পর্যন্ত বলে একটু বিরতি নিলেন মিসেস স্টকওয়েল। বোধহয় দম নিলেন। মার্থা এক দৃষ্টে চেয়ে রইল ওর দিকে। মিসেস স্টকওয়েল আবার বলতে লাগলেন, এরপর অনেক দিন পর যখন ও ধীরে ধীরে একটু স্বাভাবিকতা ফিরে পেয়েছিল, তখন ও আমায় বলেছিল ওই কটেজে ওর কি কি অভিজ্ঞতা হয়েছিল। মার্থা জিজ্ঞাসু দৃষ্টি মেলে ভদ্রমহিলার মুখের দিকে চাইতে তিনি স্তিমিত গলায় ফের বলতে লাগলেন, একদিন সে আমায় যা বলল তা বড়ই অদ্ভুত। ওই কটেজে সে নাকি একটা দুধ সাদা কার্ডিগান আর স্লেট কালারের গাউন পরা মহিলাকে প্রায় ঘুরে বেড়াতে দেখতে পেত। তার চোখে পড়লেই কোথায় যেন মিলিয়ে যেত সে। ওই মহিলা কোথা থেকে ওই কটেজে আসতো, কিভাবেই বা আসতো, হঠাৎ হঠাৎ আবার কোথায় গায়েব হয়ে যেত সে বুঝতেও পারত না। প্রায় প্রত্যেক রাতেই কটেজের একটা বিশেষ ঘর থেকে বাচ্চার গলায় কাতর কান্না আর নখ দিয়ে দেওয়াল আঁচড়ানোর মতো শব্দ শোনা যেত। আর আর রাতে ঘুমের মধ্যে কিসের যেন চাপা গর্জন শুনতে পেত ডানকান। ওর মনে হতো যেন কোনো হিংস্র পশু ভীষণ ক্রোধে চাপা গর্জন করছে, কখনো ঘরের ভেতর ওর বিছানার পাশে, আবার কখনো ঘরের বাইরে। টর্চ নিয়ে তল্লাশি চালিয়েও কোনো জন্তু কোনোদিন ওর নজরে পড়েনি। বুঝতে পারত না তাহলে ওই গর্জন কিসের। এতদূর বলে মিসেস স্টকওয়েল থামলেন, কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। মার্থাও অত্যুগ্র আগ্রহ নিয়ে তাকে লক্ষ্য করছিল, তার কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে। তারপর হঠাৎ মার্থাকে লক্ষ্য করে মিসেস স্টকওয়েল বললেন, তুমি তো এতদিন রয়েছ ওই কটেজে, কোনো মহিলাকে দেখেছ? এক মুহূর্ত চিন্তা করে নিল মার্থা। এখনই একে তার অভিজ্ঞতার কথা সবকিছু খুলে বলা ঠিক হবে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, না, এরকম কিছু দেখিনি। এনিওয়ে, তারপর কি হয়েছিল? মিসেস স্টকওয়েল ফের সামনের জানলার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ডানকান ওই কটেজের কেয়ারটেকারের চাকরি ছেড়ে দিল। নিরুপায় চার্লি মাউন্টফোর্ড অন্য আর একজন স্থানীয় লোককে ওই কটেজে কেয়ারটেকার নিযুক্ত করেছিলেন। কিন্তু তার হাল হলো আরও শোচনীয়। যে রাতে সেই লোকটি প্রথম পাহারা দিতে এসেছিল ইরি ফার্মে, পরদিন সকালে দেখা গেল অনেক বেলা হয়ে গেলেও লোকটি আর বেরোচ্ছে না। অনেক বেলাতেও সে বাড়ি ফিরছে না দেখে তার স্ত্রী চার্লিকে খবর দিয়েছিল। চার্লি এসে তালা খুলে ঘরে গিয়ে দেখে লোকটি দোতলার একটা ঘরে মরে কাঠ হয়ে রয়েছে। গ্রামে হুলুস্থুল পড়ে গেল। আবার ডাক্তারি রিপোর্টে বলল সাডেনলি হার্ট অ্যাটাক। তার স্ত্রী তো বটেই, এমনকি গ্রামের লোকও আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ লোকটির হার্ট অ্যাটাক হওয়ার মতো বয়স ছিল না। তার স্ত্রী বারবার পুলিশ আর ডাক্তারদের বলতে লাগলো তার স্বামীর কোনোদিন কোনো হার্টের অসুখ ছিল না, কিন্তু ডাক্তারি মতে কখন কোথায় কার হার্ট ফেল করবে কেউ জানে না। এর কোনো নির্দিষ্ট কারণও হয় না, বয়সও হয় না। তাই ব্যাপারটা পুলিশের বা ডাক্তারদের কাছে মাথা ঘামাবার মতো কিছু না হলেও গ্রামের সংস্কারাচ্ছন্ন মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। তারপর থেকেই লোকে ওই কটেজটাকে আরও এড়িয়ে চলতে লাগলো। একটানা বলার পর থামলেন মিসেস স্টকওয়েল। চোখের চশমাটা অকারণেই বার কয়েক নাড়াচাড়া করলেন। মার্থা গুম হয়ে বসে রইল কিছুক্ষণ।
কয়েকটা মুহূর্ত অস্বস্তিকর নীরবতার মধ্য দিয়ে কেটে গেল। একসময় মিসেস স্টকওয়েলকে লক্ষ্য করে সে বলল, আমিও ওই মহিলাকে দেখেছি। মার্থার এই কথায় মিসেস স্টকওয়েল চমকে উঠে তার দিকে কৌতূহলী দৃষ্টি মেলে চাইলেন। মার্থা থেমে থেমে বলতে লাগলো, হ্যাঁ, আমিও ওই মহিলাকে দেখেছি, আর ওই বাচ্চা ছেলেটিকেও, যে ওই বাড়ির ভেতর থেকে করুণভাবে কাঁদত, দেওয়াল আঁচড়াতো। মিসেস স্টকওয়েল চোখে মুখে অবিশ্বাসের ছাপ এঁকে চেয়ে রইলেন মার্থার দিকে। মার্থা বলল, কিন্তু এখন তারা আর ওই বাড়িতে নেই। একথায় মিসেস স্টকওয়েলের মুখে কৌতূহলী ভাব আরো প্রকট হয়ে উঠল। তিনি জিজ্ঞাসু দৃষ্টি মেলে চেয়ে রইলেন মার্থার দিকে। মার্থা বলল, হ্যাঁ, তারা চলে গিয়েছে, তারা মুক্তি পেয়ে গিয়েছে। মিসেস স্টকওয়েল বিস্ময়াভিত চোখে তাকিয়ে রইলেন মার্থার দিকে। বললেন, তার মানে এসব ঘটনা সব সত্যি? জবাবে মার্থা বলে উঠল, আপনি এসব ঘটনা আমারও কত আগে থাকতে জানতেন, অথচ আপনি এসব কিছুই বলেননি আমায়। কেন কেন আমার কাছ থেকে এত বড় সিক্রেটটা লুকিয়েছিলেন? মার্থাই প্রথম লক্ষ্য করল মিসেস স্টকওয়েলের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। মার্থার প্রশ্নের উত্তরে কোনো রকমে তিনি বলতে গেলেন, আমি ভেবেছিলাম তুমি একালের মেয়ে, আমার মতো গ্রাম্য এই বুড়ি মানুষটার কথা কি বিশ্বাস করবে? আমাকে না জানি গেঁয়ো মূর্খ কি না ভাববে। তাছাড়া আমি নিজেও এসব কানাঘুষোয় খুব একটা বিশ্বাস করতাম না। আমারও মনে হতো এসব লোকের মনের কুসংস্কার ছাড়া কিছুই নয়। এমনকি ডানকানকেও আমি সেদিন সম্পূর্ণ বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল এতদিন অলসভাবে শুয়ে বসে সময় কাটিয়েছে ঘরে, তাই এখন আর কাজে যেতে চাইছে না, একটা বাজে বাহানা তুলে। ওই লোকটার ক্ষেত্রে আমার মনে হয়েছিল লোকটা সম্ভবত হার্ট অ্যাটাকেই মারা গেছে। যে কোনো সময় যে কোনো কারণেই হোক মানুষের হার্ট অ্যাটাক তো হতেই পারে, কিন্তু তার পেছনে কোনো ভৌতিক কারণ থাকতে পারে বলে আমার মনে হয়নি কখনো। যখন কিনা আমার নিজের মনেই বিশ্বাস নেই, তো তোমাকে কি করে বলবো? মার্থা এবার চুপ করে রইল। দুজনেই অনেকক্ষণ চুপ করে রইল। এবার হঠাৎ এক সময় নীরবতা ভঙ্গ করে যেন নিজের মনেই মার্থা বলে উঠল, বাড়িটা বাইরে থেকে দেখতে সত্যিই সুন্দর, কিন্তু আপনি যদি ওর ভেতরে কয়েক মিনিটও একাকী বাস করেন, সেই একাকী অবস্থায় একটা মুহূর্ত আপনাকে বদ্ধ পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। ওই কটেজে আমাকে যেরকম সব অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, তা যদি অন্য আর কাউকে ফেস করতে হতো, জানি না তার পরিণতি ডানকান বা ওই মৃত কেয়ারটেকার লোকটির মতো হতো কিনা। একটু চুপ করে থেকে মার্থা আবার বলে উঠল, যে মহিলাকে আপনার স্বামী দেখেছিলেন আমি দেখেছি, জানি না সেই মৃত কেয়ারটেকার লোকটিও দেখেছিলেন কিনা। সেই মহিলা ওই বাড়িতে কোনো জীবন্ত মানুষ এলে তার দেহ থেকে এনার্জি কেড়ে নিত নিজের শক্তি বাড়াতে। যে দুজন মানুষকে দেখেছেন আমার বাড়িতে এসেছেন, তারা অ্যাকচুয়ালি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মিস্টার পিটারসন আর মিস্টার গ্যাব্রিয়েল। ওদের কাছ থেকেই শোনা অশরীরী আত্মারা সবসময় জীবন্ত মানুষের দেহ থেকে এনার্জি সংগ্রহ করে। এমন মানুষ যারা ওই হন্টেড জায়গায় এসে বাস করছে, সেই সব মানুষের দেহ থেকে এনার্জি নেয়। এইভাবে ওরা নিজেদের ক্ষমতা বাড়ায়, তারপর সেই ক্ষমতায় ওরা সরাসরি কমিউনিকেট করে মানুষের সাথে। এরকম ব্যাপার আমার সাথেও ঘটেছিল, কিন্তু ঠিক সময় সাহায্য পেয়েছিলাম, তাই রক্ষে। মিসেস স্টকওয়েল বললেন, তাহলে দেখতে পাচ্ছি ডানকান ভুল কিছু বলেনি আমায়, সত্যি সত্যি সে ভয় দেখেছিল বাড়িতে।
মিসেস স্টকওয়েলের হাতে আলতো করে হাত রেখে মার্থা বলল, কিন্তু এখন আর ওখানে কোনো ভয় নেই মিসেস স্টকওয়েল। যে পীড়িত আত্মাগুলো বাড়িটাকে হন্ট করে রেখেছিল তারা আলোর পথে চলে গেছে, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে মিস্টার পিটারসন আর মিস্টার গ্যাব্রিয়েলের সৌজন্যে। মিসেস স্টকওয়েল জানতে চাইলেন, তা তুমি এখন কি করবে? মার্থা জবাবে বলল, আমি এখন লন্ডনে ফিরে যাব। মিসেস স্টকওয়েল কিছুক্ষণ তাকিয়ে রইলেন মার্থার দিকে, তারপর বললেন, নিজের আর রুবির নিরাপত্তার জন্য যা ভালো বোঝো করো। তা কবে যাবে? মার্থা উত্তরে শান্তভাবে বলল, আজই। জবাবে কিছুটা হকচকিয়ে গেলেন মিসেস স্টকওয়েল। তার চোখে মুখে একই সঙ্গে বিস্ময় আর বিমর্ষ ভাব ফুটে উঠল। মার্থা বলতে লাগলো, ওই প্যারানর্মাল ইনভেস্টিগেটর দুজনও ফিরে যাবেন আজই। মুখে কথাটা বললেও মার্থা এখনো জানে না পিটারসন আর গ্যাব্রিয়েলের এখন নেক্সট প্ল্যান কি। তাই মুখে সে বলল, আমি আর ওই কটেজে থাকতে পারবো না মিসেস স্টকওয়েল। যদিও জানি যে ওখানে এখন আর কোনো ভয় নেই, কিন্তু যা ঘটলো ওখানে আমার সাথে, এরপর আর ওখানে থাকার স্বাদ আমার নেই। আর কিছু বললেন না মিসেস স্টকওয়েল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমাদের দুজনকেই খুব মিস করব মার্থা, কিন্তু তোমার কথাটাকেও অস্বীকার করা যায় না। তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। মার্থা খানিকটা আনমনা ভাবে চেয়ে রইল ঘরের জানলার দিকে। মিসেস স্টকওয়েলকে সে বলল বটে যে সে আজই চলে যাবে এখান থেকে, কিন্তু এখনো ওই ইরি ফার্মের আসল রহস্যটাই ক্লিয়ার হলো না তার কাছে। ঠিক কি হয়েছিল ওই কটেজে তা এখনো জানা হয়নি ওর। কার স্পিরিট ঘুরে বেড়াতো এই বাড়িতে না জানা পর্যন্ত শান্তি নেই ওর। আর সে জানে এখন কোথায় কার কাছে গেলে সেই ইনফরমেশন পাওয়া যাবে, কিন্তু সেখানে রুবিকে নিয়ে গেলে চলবে না, তাকে ওখানে একাই যেতে হবে। তাই সে মিসেস স্টকওয়েলকে বলল, আমি কি রুবিকে ঘন্টা দুয়েকের জন্য আপনার কাছে রেখে যেতে পারি মিসেস স্টকওয়েল? একটু চুপ করে থেকে মিসেস স্টকওয়েল বললেন, কোনো অসুবিধে নেই, সারাদিনের মতো রেখে যাও, আমার কোনো অসুবিধে নেই, আমিই ওকে দেখব। রুবিকে মিসেস স্টকওয়েলের কাছে রেখে হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মার্থা। তারপরই হনন করে বেরিয়ে গেল মিসেস স্টকওয়েলের বাড়ি ছেড়ে। মিসেস স্টকওয়েল পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে এলেন। দেখলেন মার্থা সোজা গিয়ে নিজের গাড়িতে উঠে বসল। তারপর ইরি ফার্মের দিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে দিল গ্রামের দিকে। ড্রাইভিং আর প্যাসেঞ্জার সিটের জানলার কাঁচ নামিয়ে দিয়ে সে গাড়ি ছুটিয়ে চলল শিপটন অ্যাভের পাবের দিকে। আর একজন মানুষকে বাজিয়ে দেখতে হবে তাকে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।